এখন পড়তে যাচ্ছি আমাদের যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছে, অনার্স ফার্স্ট ইয়ার, ইন্ট্রো টু পোয়েট্রি ইংলিশে অনার্স করছো। ফার্স্ট ইয়ারের ইন্ট্রো টু পোয়েট্রি একটা কোর্স। এই কোর্সের প্রথম যে 2025 সালের পরীক্ষায় যারা পরীক্ষা দিবে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি ধরে রাখতে পারো, আসলে এটা 99% গ্যারান্টি যে প্রশ্নটা থাকবেই। একটাই প্রশ্ন দিয়েছে আসলে 99% না, বলতে গেলে ইনশাল্লাহ 100%-ই বলতে পারো। হ্যাঁ, সেটা সে প্রশ্নটা কি আসলে আমরা দেখাচ্ছি। একটু একটু বড় করে দিচ্ছি, আহ, তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। আচ্ছা, প্রথমে আমি আমি কবির প্রশ্নগুলো একটু আলোচনা করি। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে, হাউ ডাজ উইলিয়াম শেক্সপিয়ার ইমর্টালাইজ অর ইউলাইজ। আমি এটা একটু লাল কালি দিচ্ছি। হাউ ডাজ উইলিয়াম শেক্সপিয়ার ইমর্টালাইজ অর ইউলাইজ বিউটি অফ হিজ ফ্রেন্ড ইন সনেট 18। উইলিয়াম শেক্সপিয়ার, তোমরা জানো, নাটক লেখার পাশাপাশি উনি অনেকগুলো সনেট লিখেছেন। সনেট 18-এ উনি ওনার বন্ধুকে নিয়ে লিখেছেন। উনি ওনার বন্ধুকে অত্যন্ত পছন্দ করেন এবং বন্ধুকে এই কবিতার মধ্য দিয়ে অমর করে দিয়েছেন। তো এটাই হচ্ছে কিভাবে তিনি তার বন্ধুর সৌন্দর্যকে কিংবা তার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা করেছেন, কিংবা তার বন্ধুর সৌন্দর্যকে কিভাবে অমর করেছেন। তোমরা বলবো অমর কিভাবে করেছেন। আজকে দেখো, আমরা উইলিয়াম শেক্সপিয়ার আজ থেকে কতশো বছর আগে মারা গেছেন, আজও উইলিয়াম শেক্সপিয়ারের সম্পর্কে না, শুধু উইলিয়াম শেক্সপিয়ারের বন্ধু সম্পর্কেও আমরা এখন পড়াশোনা করতেছি। তাহলে এতে করে তো অমর হয়ে আছেন। দ্বিতীয় প্রশ্ন, illustrate the images and literary devices. হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন, যদি দেখি, ইলাস্ট্রেট দ্য ইমেজেস অ্যান্ড লিটারি ডিভাইসেস। ইমেজ অর্থ হচ্ছে কবি এখানে কবিতাটাতে কত ধরনের চিত্র বর্ণনা করছেন। চিত্র কি স্যার? চিত্র মানে হচ্ছে কত ধরনের বৈশিষ্ট্য। ইমেজ বলতে যেমন দেখো, তোমরা আমাকে দেখতে পাচ্ছ হয়তো, এটা হচ্ছে ভিজুয়াল ইমেজ। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ, এটা হচ্ছে অডিটরি ইমেজ। তোমরা যদি এখন দুর্গন্ধ শুনতে পাও, ওটা হচ্ছে কি বলে এটাকে, এটা ভুলে গেছি, অলফ্যাক্টরি ইমেজ সম্ভবত। আর জিহ্বার স্বাদ, এটা আরেকটা ইমেজ, গাস্টেটরি ইমেজ। এরকম পাঁচ ধরনের পাঁচটা ইন্দ্রিয় আছে। তাহলে একজন রাইটার যখন, একজন লেখক, সে কবি হোক উপন্যাসিক হোক, সে যখন লিখেন, তিনি যদি তার বর্ণনার মধ্যে এইগুলো যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে একজন পাঠকের কাছে তার ওই লেখাটা অত্যন্ত প্রাণবন্ত, জীবন্ত এবং একটা সিনেমার মতো মনে হয়। এটাই বলছেন, ইলাস্ট্রেট, বর্ণনা করো দ্য ইমেজ দ্যাট উইলিয়াম শেক্সপিয়ার ইউজ টু ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডশিপ। উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুকে অমর করার জন্য এই কবিতার মধ্যে যে ইমেজগুলো ব্যবহার করছেন সেটা বর্ণনা করো। অথবা লিটারি ডিভাইস। তোমরা সবাই জানো লিটারি ডিভাইস কি। লিটারি ডিভাইস হচ্ছে যে যেমন সিমিলি, ম্যাটাফোর, তোমার হচ্ছে যে হাইপারবোল কিংবা পার্সোনিফিকেশন। এই যে ইমেজগুলো, লিটারি ডিভাইস, সাহিত্যিক যে অলংকারগুলো ব্যবহার করেছেন সেটা তুমি বর্ণনা করো। প্রশ্ন এটাও থাকতে পারে। অথবা থাকতে পারে থিম অফ ইমর্টালিটি ইন উইলিয়াম শেক্সপিয়ার সনেট 18। উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 18-এ থিম অফ ইমর্টালিটি হচ্ছে যে উইলিয়াম শেক্সপিয়ার সনেট 18-এ থিম অফ ইমর্টালিটি, অমরত্ব, ওই যে তার বন্ধুকে তিনি কিভাবে অমর করেছেন সেটা বর্ণনা করো। অথবা থাকতে পারে ইলাস্ট্রেট বর্ণনা করো দা বর্ণনা করো দ্য থিম অফ লাভ এন্ড ফ্রেন্ডশিপ অফ সনেট 18 লাভ, ভালোবাসা এবং ফ্রেন্ডশিপ নিয়ে আলোচনা করো। সনেট 18-এর এই লাভ এন্ড ফ্রেন্ডশিপ আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, আমি তখন আমার মনে আছে, তখন আমি এই উত্তরটা রেডি করার জন্য তোমার হচ্ছে যে ধানমন্ডি থেকে মতিঝিল পর্যন্ত গেছি, মতিঝিল থেকে নীলক্ষেত গেছি বিভিন্ন টিচার বিভিন্ন বই সংগ্রহ করার জন্য। আমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল। তো অ্যাসাইনমেন্টটা যাতে ভিন্ন ভাবে হয় এরকম উত্তর কোথাও খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, বা এই এই উত্তরের জন্য। অথচ তোমাদের এখানে দেখো, উত্তর রেডি করা আছে, তারপরে তোমরা আসো আসো না, বা অতটা গুরুত্ব দিচ্ছ না। যাই হোক, যারা আসছো তারা অবশ্যই এই একটা, দুইটা, তিনটা, চারটা বা পাঁচটা, চার পাঁচটা কোশ্চেনের একটা উত্তর করবে, এবং এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসবে এবং তোমরা সেভাবে উত্তর দিবে। এবার আসো, লেখা আছে যে প্রশ্ন, উপরে তো অনেকগুলো প্রশ্ন বললাম, পরীক্ষায় যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রতিটি লাইন তুমি প্যারাগ্রাফে নীল কালি দিয়ে লিখবে। আচ্ছা, চলো আমরা এখন ইন্ট্রোডাকশনটা করি। দ্য থিম দ্য থিম অফ ইমর্টালিটি ইজ অলওয়েজ সিন ইন উইলিয়াম শেক্সপিয়ার সনেটস। উইলিয়াম শেক্সপিয়ারের সনেটের মধ্যে তুমি অমরত্ব ব্যাপারটা, অমরত্ব মানে হচ্ছে যে থিমটা কি। থিম হচ্ছে, যেমন মনে করো, তোমরা থিম হচ্ছে যে মনে করো যে যে ভালো মানুষ সবসময় পৃথিবীতে প্রশংসা পায়। এটা সারা পৃথিবী সমস্ত সময়ের জন্য সত্য। এরকম বিষয়গুলো নিয়ে উইলিয়াম শেক্সপিয়ার তিনি তার সনেটে লিখছেন যে কথাগুলো সব সময়ের জন্য সত্য। হ্যাঁ,
যে এমন বিষয়গুলো সেগুলো হচ্ছে থিম অফ ইমমর্টালিটি। কিংবা তার লেখার মধ্য দিয়ে তিনি কোনো একটা জিনিসকে সারা পৃথিবীর সমস্ত যুগের মানে সমস্ত যুগেই তিনি তার এই লেখাটাকে অমর করে রেখেছেন। যেমন তার বন্ধুকে এই কবিতার মধ্য দিয়ে তার বন্ধুর ফ্রেন্ডশিপকে বন্ধুত্বকে তিনি অমর করে রেখেছেন, এটাও একটা থিম অফ ইমমর্টালিটি আমরা তার কবিতার মধ্যে দেখতে পাই। হি ইউনিকলি থিংস, তিনি এক মানে তিনি অন্যদের মতো না, তিনি তার চিন্তায় থাকে কি থাকে থিংস পোয়েট্রি, তিনি পোয়েট্রিকে মনে করেন অ্যাজ এ টুল অফ ইমমর্টালাইজ। পোয়েট্রি কবিতা হলো একটা মাধ্যম, যে মাধ্যমে ইমমর্টালাইজ করা যায়, কি করা যায়, লাভ বিউটি অর এনি আদার থিং। আমাদের উইলিয়াম শেক্সপিয়ার মনে করেন তুমি যদি তোমার ভালোবাসাকে চিরন্তন ভাবে রূপ দিতে চাও, সৌন্দর্যকে রূপ দিতে চাও, যেমন তোমরা জানো যে যেন যেমন তার বন্ধুর প্রতি ভালোবাসাটাকে তিনি তিনি হয়তো তখন তার বন্ধুকে নিয়ে কাচ্চি ডাইনে নিয়া ওই সময়কার কাচ্চি ডাইনে নিয়ে বন্ধুরে খাওয়া দাওয়া করে, দোস্ত তুই আমার, তোরে আমি অনেক বেশি ভালোবাসি, তুই আমার সারা জীবনের বন্ধু। তো ব্যাপারটা হচ্ছে কাচ্চি ডাইনে খাওয়া টাওয়া হয়ে গেলে, হজম টজম হয়ে গেলে, কিংবা তারা দুজন মরে গেলে শেষ বন্ধুত্ব। কিন্তু দেখো উইলিয়াম শেক্সপিয়ার মাত্র 14 লাইনের কবিতার মধ্য দিয়ে বন্ধুর প্রশংসা করে আজও আমরা তার বন্ধু সম্পর্কে পড়ি। তাহলে এই কবিতায় উইলিয়াম শেক্সপিয়ার মনে করেন পোয়েট্রি হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যমে আমরা ভালোবাসাকে অমর করতে পারি, বিউটিকে অমর করতে পারি। তুমি একটা সুন্দর জিনিস নিয়ে কবিতা লেখো, সেই কবিতা যতদিন থাকবে সেই ততদিন সে সুন্দর মানুষ পড়বে। যাই হোক, অ্যাকর্ডিং টু এরপর দেখো, অ্যাকর্ডিং টু ক্যামব্রিজ ডিকশনারির মতে ইমমর্টালিটি অর্থ হলো লিভিং অর লাস্টিং ফর এভার। মানে লিভিং অর লাস্টিং ফর এভার, লিভিং অথবা লাস্টিং, সারা জীবনের জন্য, যেটা অনেকদিন যত টিকে থাকে সেটা, সেটাকে বলা হয় ইমমর্টালিটি। ওকে, এরপরে আসো। হাউএভার, যাই হোক, উইলিয়াম শেক্সপিয়ার হ্যাজ রিটেন 154 সনেট সিরিয়ালি। উইলিয়াম শেক্সপিয়ার 154টা সনেট লিখছেন স্পেসিফিকলি, বিশেষ করে ইন সনেট 18 শেক্সপিয়ার ইমর্টালাইজেস হিজ ফ্রেন্ডস বিউটি অ্যান্ড ইয়থ। শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্য এবং তারুণ্যকে তিনি অমরত্ব দিয়েছেন, ব্যবহার করার মধ্যে দিয়ে ভেরিয়াস টাইপস অফ ইমেজ, বিভিন্ন ইমেজ ব্যবহার করার মধ্যে দিয়ে, এবং আদার লিটারি ডিভাইসেস, অন্যান্য লিটারি ডিভাইস ইউজ করে। এইটা হচ্ছে তোমাদের ইন্ট্রোডাক্টরি প্যারা। আমি এইটুকু অংশ নীলকালি দিয়েছি, যদি প্রশ্ন আসে ইমর্টালিটি তাহলে এটা নীলকালি হবে, যদি প্রশ্ন আসে ইমেজেস এটাই এটা নীলকালি হবে, যদি প্রশ্ন আসে আদার লিটারি ডিভাইসেস এটা নীলকালি হবে। সুতরাং এর বাইরে আসলে প্রশ্ন আসবে না। যাই হোক, এরপরে দেখো প্রথম প্যারা। আমার কথা কি তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যায়। জি আচ্ছা, স্যার। ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট, প্রথমত দ্য পোয়েম স্টার্টস, কবিতাটা শুরু হয় কি দিয়ে, উইথ এ রেটরিক্যাল কোশ্চেন। প্রশ্ন হচ্ছে, তোমরা প্রশ্ন করবা, বলবা যে স্যার রেটরিক্যাল কোশ্চেনটাকে, রেটরিক্যাল কোশ্চেন হচ্ছে যখন লেখক বা কবি পাঠককে সরাসরি একটা প্রশ্ন ছুড়ে দেন। হ্যাঁ, যেন উনি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন কি তোমাদের মনে আছে, শ্যাল আই কম্পেয়ার দিয়ে, আমি কি তোমাকে তুলনা করব টু এ সামার্স ডে, আমি কি তোমাকে গরমের দিনের সাথে তুলনা করব বন্ধু আমার। দেখো এই যে প্রশ্ন, কবিতা শুরু হয়েছে প্রশ্ন দিয়ে, এটাকে বলে রেটরিক্যাল কোশ্চেন। হুম। যেটাকে আমরা অনেক সময় বলি ট্যাগ কোশ্চেন, এটার উত্তরটা হবে না, আমি তোমাকে গরমের দিনের সাথে তুলনা করবো না বন্ধু। কেন? কেন পরে বলতেছি, দেখো দ্য স্পিকার ইজ কনফিউজড। স্পিকার এখানে যিনি বক্তা তিনি খুব একটু কনফিউজ হয়ে গেছিলেন অ্যাবাউট হোয়েদার হি উইল কম্পেয়ার দ্য বিউটি অফ ফ্রেন্ড টু এ সামার্স ডে অর নট। তিনি তার বন্ধুকে গরমের দিনের সাথে তুলনা করবেন নাকি করবেন না। আর একটু বলি, আমাদের দেশে গরমের দিন কি মনে হয়, অনেক কঠিন। আসলে এই শীতকালীন দেশে উইলিয়াম শেক্সপিয়ার যেখানে আছে, যে জন্মেছিলেন, সেখানে কিন্তু গরমের দিন মানে হচ্ছে, কিন্তু ওদের কাছে গরমের দিন মানে পজিটিভ, ওদের কাছে গরমের দিন মানে জান্নাতের মতো। কিন্তু সে গরমের দিনের সাথে তিনি তুলনা করবেন কিনা তিনি কনফিউশন আছেন। কেন? কারণ হি ইজ রিল্যাক্টেন্ট টু কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড উইথ দ্য সামার্স ডে। তিনি কিছুটা আবার উদাসীন, রিল্যাক্টেন্ট মানে উদাসীন বা অনিচ্ছুক, তিনি কিছুটা অনিচ্ছুক গরমের দিনের সাথে তার বন্ধুকে তুলনা করতে। কেন? কারণ হি থিংস, তার তিনি মনে করেন হিজ ফ্রেন্ডস ইজ মোর বিউটিফুল, মোর সফটার দেন দ্য বিউটি অফ সামার। তিনি মনে করেন তার বন্ধু গরমের দিনের থেকেও বিউটিফুল, গরমের দিনের থেকেও অধিকতর মধু সুন্দর। এই জন্যই তিনি বলেছিলেন শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তাহলে এই যে দেখো, শ্যাল আই কম্পেয়ার দি সামার্স ডে, এই অংশটা দেখো এখানে একটু এলোমেলো হয়ে গেছে, কারণ যেহেতু আমি একটু বড় করেছি সেজন্য লেখাগুলো একটু এলোমেলো হয়ে গেছে। শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে, বন্ধু আমি কি তোমাকে গর্বের দিনের সাথে তুলনা করব না। ইউ আর মোর লাভলি দা ওয়ার্ড, মানে ইউ আর, তুমি হলে মোর লাভলি, অধিকতর সুন্দর, অধিকতর টেম্পারেট, মোলায়েম। এই যে কোটেশনটা অবশ্যই দিতে হবে, দিলেই তো মার্কস পাবে। এবার আসো দ্বিতীয় প্যারা। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় প্যারাতে আমরা যেটা উল্লেখ করে নিয়ে আসলাম, সেটা হচ্ছে দ্য পোয়েট ব্রিংস দ্য ইমেজেস অফ সামার টু গ্লোরি হিজ ফ্রেন্ড। দেখো একটু খেয়াল করো, এটা অবশ্যই যদি প্রশ্নটা আসে, এটা তো এটা একটু নীলকালি দিতে হবে। আমি যদিও তোমাদের গাইড বইয়ে তো নীলকালি না, আমি যেখানে প্রশ্নটা লিখছি উত্তরটা লিখছি, তোমাদের ওখানে নীলকালি নাই, নীলকালি অবশ্যই দিবে তোমরা, নীলকালি করে দিবে। কারণ
এখানে আরেকটা প্রশ্ন, যে ইমেজ ব্যাপারটা, যদি ইমেজ আসে সেটা এখানে নীলকালি করবে। দ্য পোয়েট ব্রিংস দ্য ইমেজেস অফ সামার, কবি গরমের দিনের ছবিগুলো বা গরমের দিনের দৃশ্যপট গুলো নিয়ে এনেছেন টু গ্লোরিফাই হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে মহিমান্বিত করতে, বন্ধুর প্রশংসা করতে। সামার হ্যাজ দ্য রাফ উইন্ডস, কেন তিনি গরমের দিনের সাথে তুলনা করবেন না? তোমরা দেখবা এটা এটুকু আমাদের বাংলাদেশের সাথে ইংল্যান্ডেরও মিল, সেটা হচ্ছে দেখবা গরমের দিনে হুটহাট করে ঝড় তুফান আসে, ঝড়ো বাতাস আসে, যে ঝড়ো বাতাস কি করে গাছের ফুল টুল ফলমূল সব ছিঁড়ে ফেলে। সামার হ্যাজ দ্য গ্রাফুল, সামারের আছে উচ্ছৃঙ্খল বাতাস, যে বাতাস ডিস্ট্রয় দ্য বার্ডস, যেটা কুড়িকে ধ্বংস করে দেয়। বিসাইডস এছাড়াও দ্য ডিউরেশন অফ সামার ইজ ভেরি শর্ট, গরমের দিনের সময়টা অনেক ছোট থাকে, গরমের দিন কালটা অনেক ছোট। হ্যাঁ, অনেক গরমের দিন ছোট না, বলছে গরমের সিজনটা অনেক ছোট, হয়তো 2 মাস বা 3 মাস। কিন্তু কবি বলতেছেন দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সৌন্দর্য ইজ ইউনিক, তার বন্ধুর সৌন্দর্য হচ্ছে একেবারে ইউনিক এবং ইটার্নাল এবং চিরস্থায়ী, হুইচ উইল নেভার ফেড, যেটা কখনোই ফেড হবে না। হ্যাঁ, যেটা কখনোই ফেড হবে না। এটা এটা হচ্ছে যে এই জন্য তিনি গরমের দিনের সাথে তার বন্ধুকে তুলনা করেন না। তৃতীয়ত, দা পোয়েট পার্সোনিফাইজ, যদি আমার প্রশ্নটা আসে যে লিটারি ডিভাইস তিনি কবি এখানে কি কি ব্যবহার করেছেন, তাহলে এই অংশটা অবশ্যই নীল কালি যাবে, অবশ্যই নীল কালি যাবে, মানে বোল্ড কালি হবে। দা পোয়েট পার্সোনিফাইজ দ্য সান, কবি সূর্যকে পার্সোনিফাই করেছেন। এখন পার্সোনিফাই মানে কি? পার্সোনিফাই অর্থ হচ্ছে কোনো অবজেক্ট, কোনো মানুষবিহীন যে কোনো জিনিসকে যদি মানুষের মতো করে তুমি বর্ণনা করো, তাহলে ওটা ওটা ওই লিটারি ডিভাইসের নাম হচ্ছে পার্সোনিফাই। দ্য পোয়েট পার্সোনিফাইজ দ্য সান, কবি সূর্যকে তিনি মানুষের মতো করে বর্ণনা করেছেন বাই সেইং, বলার মধ্য দিয়ে দ্য আই অফ হেভেন, তিনি বলছেন সূর্যকে, বলছেন সূর্য হচ্ছে আসলে চোখ। মানুষের, আমরা চোখ বলতে কি বুঝি? শুধু মানুষেরই চোখ বলি। এখন তুমি যদি বলো যেমন যেমন মানুষের পা থাকে, শেয়ারেরও পা থাকে, আমি যদি বলি শেয়ারের একটা পা নষ্ট হয়ে গেছে, তাহলে এটাও কিন্তু পার্সোনিফাই। আমি যখন বললাম সূর্যকে, তিনি বলছেন সূর্য হচ্ছে স্বর্গের চোখ, চোখ হিসেবে আইডেন্টিফাই করেছেন, তাহলে এটাও কিন্তু সূর্যকে তিনি পার্সোনিফাই করেছেন অ্যাকর্ডিং টু হিম, তার মতে। দ্য হট অ্যান্ড কোল্ড টেম্পারেচার, তিনি বলেছেন এই সূর্যের অতিরিক্ত গরম এবং কোল্ড টেম্পারেচার, মাঝে মাঝে সূর্য যে ওই যে ঝড় তুফান আসে তখন তো গরমের দিনে দেখবা হুট করে টেম্পারেচার কমে যায়, এই টেম্পারেচার সাজেস্ট, এই টেম্পারেচার নির্দেশ করে যে দ্য আনপ্রেডিক্টেবল চেঞ্জেস অফ সামার সিজন, গরমের দিনের অপ্রত্যাশিত হঠাৎ হুটহাট করে টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়, আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, কিন্তু তিনি বলতেছেন, কবি বলতেছেন তার বন্ধুর কিন্তু এই দোষ নাই, তার বন্ধু কখনোই হুট করে গরম হুট করে ঠান্ডা অনিয়ন্ত্রিত চরিত্রের না। কম্পেয়ারিং হিজ ফ্রেন্ড টু সামার সিজন, গরমের দিনের সাথে তুলনা করে করার মধ্য দিয়ে, তার বন্ধুকে গরমের দিনের সাথে তুলনা করার মধ্য দিয়ে, দা পোয়েট ক্লেমস, কবি দাবি করেছেন যে হিজ ফ্রেন্ড হ্যাজ নো ড্রব্যাক লাইক দ্যাট, তার বন্ধুর এরকম কোনো দোষ নাই, হুট করে গরম হুট করে ঠান্ডা, হ্যাঁ, হ্যাঁ, এরকম ঝড়ো বাতাস আসে, এরকম নাই। আচ্ছা, এবার আসো চতুর্থ ফেরাতে। এবার আসো সিনেকডোসি, এটাও কিন্তু একটা লিটারারি ডিভাইস। ফোর্থ, চতুর্থত, বাই ইউজিং সিনেকডোসি, সিনেকডোসি ব্যবহার করার মধ্য দিয়ে দা পোয়েট হ্যাজ ডিক্লেয়ার্ড, কবি ঘোষণা করেছেন যে চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার, কবি বলতেছেন পরিবর্তন হচ্ছে প্রকৃতির একটি বৈশিষ্ট্য। গরমের দিন আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রকৃতি কি ফুলে ফলে, ফলে পরিপূর্ণ থাকবে কিছুদিন পরে, কিছুদিন পর ফল থাকবে না, ফুল থাকবে না, গাছে এখন পাতা নাই, আবার বর্ষাকালে এসে পাতা আসবে। প্রকৃতি হচ্ছে পরিবর্তনটাই হচ্ছে প্রকৃতির নীতি। এভরি বিউটিফুল থিংস, কবি বলতেছেন যে প্রত্যেকটি সুন্দর জিনিস ডিস্ট্রয়েস উইথ দ্য কোর্স অফ টাইম, সময়ের কালক্রমে নষ্ট হয়ে যায় প্রত্যেকটা সুন্দর জিনিস। আজকে যে গোলাপ তোমার বাসায় ফুটেছে সকালবেলায় দেখেছো, 20 দিন পরে দেখবে সেই গোলাপ নাই। হাওয়ার কিন্তু কবি বলতেছেন গরমের দিনে এরকম ফুল ফোটে সুন্দর জিনিস থাকে, আবার এগুলো নষ্ট হয়ে যায় কারণ সময়ের কালক্রমে। কিন্তু হাউএভার, কিন্তু হিজ ফ্রেন্ডস, তার বন্ধুর সৌন্দর্য উইল নেভার চেঞ্জ, কখনোই পরিবর্তন হবে না, অর ফেড হয়ে কখনোই হারিয়ে যাবে না। হ্যাঁ, তাহলে এই জন্যই তিনি বলতেছেন তার বন্ধুকে তিনি গরমের দিনের সাথে তুলনা করেন না, কারণ তার বন্ধুর সৌন্দর্য গরমের দিনের ফুলের মতো টেম্পোরারি না। এই জন্য তিনি বলছেন এভরি ফেয়ার ফ্রম পেয়ার, প্রত্যেকটি সুন্দর থেকে সুন্দরতর জিনিস সামটাইমস ডিক্লাইন, মাঝে মাঝে হারিয়ে যায়, ডিক্লাইন ক্ষয় হয়ে যায়, কিন্তু বন্ধু দাই তোমার ইটার্নাল সামার, তোমার চির সুন্দর, ইটার্নাল সামার মানে তোমার সৌন্দর্য, তোমার চিরস্থায়ী সৌন্দর্য শ্যাল নট ফেড, কখনোই হারাবে না, কখনোই ফেড মলিন হবে না। যাই হোক, এটাও তোমরা কোটেশন দিয়ে অ্যান্সার করবা, সুন্দর করে লিখবা। লাস্ট বাট নট দা লিস্ট, অবশেষে ইট ইজ নট, ইট ইজ এ মাস্ট, এটা অবশ্যই বলতে হবে, ইট ইজ এ মাস্ট অর্থ এটা অবশ্যই বলতে হবে, দ্যাট যে এভরি হিউম্যান বিং মাস্ট ডাই টুডে অর টুমোরো, প্রত্যেকটা মানুষই আজকে না হয় আগামীকাল মারা যাবে। কিন্তু শেক্সপিয়ার, শেক্সপিয়ার এভিডেন্টলি বিলিভস, শেক্সপিয়ার খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে দ্যাট যে হিজ পোয়েট্রি ইজ সো গ্রেট, তার কবিতাগুলো এতটাই মহিমান্বিত, উইল নেভার বি ইমর্টাল, তার কবিতা কখনো হারাবে না। দেখে লক্ষ্য করো, আমরা এখানে উই ক্যান কম্পেয়ার দা কনফিডেন্স অফ উইলিয়াম শেক্সপিয়ার উইথ দ্য কনফিডেন্স অফ রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের কনফিডেন্সের সাথে আমরা তুলনা করতে পারি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কোন একটা কবিতা, আজ থেকে শত বর্ষ পরে কে হে পড়িতেছে আমার কবিতা কানে।
হ্যাঁ, তার মানে উনি কনফিডেন্স ছিলেন লেখার সময় যে 100 বছর পরও তার কবিতা পড়বে। তাহলে উইলিয়াম শেক্সপিয়ারও কনফিডেন্ট ছিলেন, কনফিডেন্ট ছিলেন যে তার কবিতাও মানুষ পড়বে, তার কবিতাও অমর থাকবে। দেখো আমরা কতজনে বলতে পারি যে আমাদের জিনিসগুলো মানুষ মনে রাখবে? আরে ভাই, আমরা বললে তো আমাদের কয়েকদিন পরে কাপড়ও পৌঁছে যাবে, কেউ রাখবে না মনে। আচ্ছা, একটু লাইনে থাকো। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তোমার আহ হ্যাঁ, যেটা বলতেছিলাম যে তোমার হচ্ছে যে উইলিয়াম শেক্সপিয়ার উনি অত্যন্ত বিশ্বাস করতেন তার পোয়েট্রি। বাট উইলিয়াম শেক্সপিয়ার এভিডেন্টলি বিলিভস দ্যাট হিজ পোয়েট্রি ইজ, তার কবিতাগুলো ইজ পোয়েট্রি সো গ্রেট, এত তার কবিতাগুলো এতটাই মানসম্পন্ন সম্পন্ন দ্যাট ইট উইল বি ইমর্টাল, এটা অমর থাকবে। এই কারণে তিনি, খেয়াল করো তিনি কি বলছেন লাস্টের টু লাইনে, দেখো, দ্য লাস্ট টু লাইনস অফ সনেট 18, এই সনেট 18 এর সর্বশেষ দুইটা লাইন আর ডিরেক্ট এক্সপ্রেশন, সরাসরি ওনার বহিঃপ্রকাশ অফ দিস কনসেপ্ট, এই তার তার এই মতের সরাসরি বহিঃপ্রকাশ। হ্যাঁ, যেটাকে আমরা পোয়েটিক কনসিটও বলতে পারি। পোয়েটিক কনসিট মানে কাব্যিক দক্ষতা। কাব্যিক যে দক্ষতা সেটা হচ্ছে সো লং, তিনি বলছিলেন কি বলছেন, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ, মানুষ, মানুষ যতদিন নিঃশ্বাস নিবে, অর আইস ক্যান সি, যতদিন মানুষের চোখ দিয়ে দেখবে। কতদিন? আমরা মুসলমানরা জানি বা অন্যান্য ধর্মরা জানি পৃথিবীর শেষ দিন মানে কিয়ামত, যদি বলি কিয়ামত পর্যন্ত মানুষ নিঃশ্বাস নিবে, এরপরে কিয়ামত পর তো আর কোনো পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে না। তার মানে উনি বুঝতে দিলেন যতদিন কিয়ামত না হবে, যতদিন মানুষ নিঃশ্বাস নিবে, যতদিন পর্যন্ত বা এই চোখ দেখবে, ততদিন, সো লং, ততদিন যাবত, লিভস দিস মানে কি, এই কবিতা বেঁচে থাকবে। এন্ড দিস গিভস, এবং এই কবিতা দিবে প্রাণ টু দি, দি মানে বন্ধু, তোমাকে প্রাণ দিবে। অর্থ হচ্ছে এই যে কবিতাটা, আজকের এই কবিতার বিষয়বস্তু হচ্ছে বন্ধু, তার বন্ধুকে নিয়ে তিনি বলতেছেন তার এই কবিতা কিয়ামতের আগের দিন পর্যন্ত মানুষ পড়বে। আর এই কবিতা যেই পড়বে সেই তো বুঝবে এই কবিতার বিষয়বস্তু হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের বন্ধু। তাই বন্ধুকে তিনি বলতেছেন, বন্ধু শোন, এই দেখে রাখ, এই যে তোর নিয়ে কবিতা লিখছি, এই কবিতা কিয়ামত পর্যন্ত মানুষ পড়বে এবং ততদিন পর্যন্ত তুই এই কবিতার মধ্যে দিয়ে বন্ধু বেঁচে থাকবি। তাহলে এটা দিয়ে আমরা বুঝতে পারি কবি কিভাবে সুন্দর করে বিভিন্ন ইমেজ বা লিটারি ডিভাইস দিয়ে তিনি তার বন্ধুকে অমর করেছেন এবং সুন্দর যুক্তি দিয়ে, লজিক দিয়ে প্রমাণ করেছেন। সুতরাং সর্বশেষে আমরা বলবো, ইন শর্ট, সংক্ষেপে, ইট ক্যান বি সেড দ্যাট, এটা বলা যেতে পারে যে নো হিউম্যান বিউটি ইজ ইটার্নাল, মানুষের নো হিউম্যান বিউটি ইজ ইটার্নাল। হ্যাঁ, মানুষের কোন সৌন্দর্য জিনিস, যেমন আজকে তুমি নুরুন নবী অনেক সুন্দর, তোমার এই সৌন্দর্য আজ 80 বছর পরে কিন্তু এই সৌন্দর্য তোমার থাকবে না নুরুন নবী। কিন্তু এই তোমার সৌন্দর্যকে, তোমাকে আমি অমর করে রাখতে পারি, ইট ক্যান বি ইমর্টাল, কিন্তু তোমার সৌন্দর্যকে অমর করে রাখা যায় বাই দ্য পাওয়ার অফ ক্রিয়েটিভ জিনিয়াস। তোমার সৌন্দর্যকে অমর করে রাখতে পারে কে? রাখতে পারে যদি তোমার বন্ধু তোমাকে নিয়ে একটা তোমাকে তোমাকে একটা কবিতা বা তার গল্পের মধ্য দিয়ে তোমার বন্ধু তোমার সৌন্দর্যগুলো ফুটিয়ে তোলে। দেখো, আজ হয়তো উইলিয়াম শেক্সপিয়ারের সেই বন্ধুর হাড্ডিও পাওয়া যাবে না কবরের নিচে, সব মানে ইয়ে হয়ে গেছে, বালি মাটি হয়ে উড়ে গেছে, কিন্তু সে তার বন্ধুর সৌন্দর্য এখনো কবিতার মধ্যে আমরা পড়তেছি। এটাই বলতেছি ক্রিয়েটিভ জিনিয়াস। ক্রিয়েটিভ জিনিয়াস মানে এমন ক্রিয়েটিভিটি দিয়ে, যেমন হয়তো আমরা বলতে পারি যে সম্রাট তাজমহল, সম্রাট শাহজাহান তার তাজ ইয়া এ, কি জানি নাম, সম্রাট তাজমহল কার স্মৃতিতে স্থাপন করছে? সম্রাট শাহজাহান, মমতাজ। হ্যাঁ, তো মমতাজের স্মৃতিতে তাজমহল স্থাপন করছে। দেখো, মমতাজ নাই কিন্তু এই ক্রিয়েটিভ জিনিয়াস, এই তোমার হচ্ছে যে একটা তাজমহল দিয়ে এখনো তার ওয়াইফের স্মৃতিকে ইমমর্টাল করে রেখেছে। তার সব ভয়ঙ্কর বড় কি জিনিস, দেখো ক্রিয়েটিভ জিনিয়াস হচ্ছে এই কবিতা। দেখো, এই তাজমহলও কিন্তু একটা সময় কালের পরিক্রমায় কিন্তু তাজমহলও কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু কবিতাতে ধ্বংস হবে না। তাহলে দেখো, কোথায় তাজমহল তৈরি করতে কোটি কোটি ডলার খরচ হয়েছে, আর সেখানে একটা কবিতা লিখতে মাত্র 14টা লাইন, হয়তো 1 টাকাও খরচ হয় নাই, কিন্তু এই কবিতার মধ্য দিয়ে তিনি তার বন্ধুকে অমর করে রেখেছেন, এটাই বলতেছে। উইলিয়াম শেক্সপিয়ার হ্যাজ ডান ইট সুপারবলি, উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুকে এইভাবে অমর করে রেখেছেন বাই ইউজিং ভেরিয়াস টাইপস অফ ইমেজারি, অনেক ইমেজারি ব্যবহার করে দিয়ে, ইমেজারি মানে বিভিন্ন দৃশ্য বর্ণনা করার মধ্যে দিয়ে, গরমকালের ফুল ফল এগুলো দিয়ে, এবং আদার লিটারি ডিভাইসেস, এবং অন্যান্য লিটারি ডিভাইস দিয়ে ইন দিস সনেট। যদি প্রশ্ন আসে ইমেজারি, তাহলে অথবা প্রশ্ন যদি আসে লিটারি ডিভাইস, তাহলে এই অংশটা একটু নীল কালি মারতে হবে। হ্যাঁ, প্রতিটি প্যারাতে তো বলছি একটা করে নীল কালি মারা উচিত, করতে হবে। হি ইজ ইউনিক। হ্যাঁ,
উইলিয়াম শেক্সপিয়ার একেবারেই অন্য কবিদের মতো না, তিনি ইউনিক এবং অ্যাটল সর্বোপরি ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের ইতিহাসে তিনি আসলে একজন সনেটিয়ার, খুব ইউনিক সনেটিয়ার, তিনি একেবারে সবার থেকে ভিন্ন একজন সনেট লেখক। তাহলে এই হচ্ছে আমাদের আজকে করা, এবং এই কবিতা আমি বললাম এই যে প্রশ্নের উত্তরটা বললে এটা তোমরা তো যাইয়া পরীক্ষাটা ইচ্ছা করলে প্রশ্ন লেখার আগে, প্রশ্ন পাওয়ার আগে উত্তর লিখে লিখে দিতে পারো। হ্যাঁ। তো আজকে যারা এটা মিস করছো, হয়তো আজকে রেকর্ডেড ক্লাসটা আমি দেবো, কিন্তু পরবর্তী ক্লাসগুলো দেখা যাক কি হয়। এই ক্লাসটা রেকর্ডেড থাকবে, এটা তোমরা অবশ্যই আজকের মধ্যে আমি মনে করি এই উত্তরটা আজকের মধ্যে যারা পড়া শুরু করো না, আজকের মধ্যে মুখস্থ করা শুরু করো সুন্দর করে, এবং মুখস্থ করে তোমরা এটা বাসায় লিখবে। এবং লিখে পরবর্তীতে যারা ইউটিউবে ক্লাস দেখবা, তো পরবর্তীতে আমাকে জানাবা যে ক্লাসটা কেমন হয়েছে, অথবা ক্লাসের পরে মুখস্থ করেও জানাবা যে তুমি এটা মুখস্থ করছো, প্রয়োজনে কমেন্ট বক্সে তোমরা উত্তরটা নিজেরা নিজেরা লিখবে। এখন থেকে প্র্যাকটিস করো, রাইটিং প্র্যাকটিস করো, যে কোনো জায়গায় ইংলিশ রাইটিং প্র্যাকটিস করো, বলার প্র্যাকটিস করো। হুম। আহ এই